দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আইসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, স্থানীয় প্রশাসনের মুখোমুখি অভিবাসন বিরোধী সংস্থা, অস্থিতিশীলতার জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ ট্রাম্পের। স্মরণকালের ভয়াবহতম শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল করা হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট, দুর্যোগকালীন পরিস্থিতি ঘোষণা 12 রাজ্যে। পারস্য সাগরে মার্কিন নৌবহর, রণতরী থেকে শুরু করে ক্রুজ মিসাইল সমৃদ্ধ যুদ্ধজাহাজ আর ফাইটার জেট রয়েছে বহরে। পুরোদস্ত যুদ্ধের জন্য প্রস্তুত, পাল্টা হুঁশিয়ারি ইরানের। দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সাথে আছি আমি শাওন দত্ত। অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই এবার আইসির মুখোমুখি স্থানীয় প্রশাসন। আইসির এজেন্টদের অভিযান বন্ধের পাশাপাশি দ্রুত তাদের প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দাবি জানিয়েছেন মিনেসোটার গভর্নর। আইসির সদস্যদের অপ্রশিক্ষিত বলেও আখ্যা দেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, অভিবাসন ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্র্যাটরা। অভিবাসন বিষয়ক সংস্থা আইসির গুলিতে অ্যালেক্স পেটির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিনেসোটা। মিনিয়াপোলিস সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ সমাবেশ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং শাস্তির দাবি উঠেছে। শুধু মিনেসোটাই নয়, আইসির অভিযান, ধরপাকড় এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব শিকাগো, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এদিকে পেটিকে গুলি করার ভিডিও নিয়েও চলছে তোলপাড়। দেখা যায় অভিযানের সময় পেটি কোনো অস্ত্রই বের করেননি, বরং তাকেই মাটিতে ফেলে অন্তত 10 বার গুলি করা হয়। এ পরিস্থিতিতে ফেডারেল সরকারের মুখোমুখি স্থানীয় প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে অভিযান বন্ধের দাবি জানিয়েছে মিনেসোটার গভর্নর। মিনেসোটায় 2 জনকে হত্যা করা হলো। এসব অপ্রশিক্ষিত এজেন্টদের দ্রুত প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি এখনই অভিযান বন্ধ করতে হবে। আমি জানতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, অভিবাসন ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্র্যাটরা। আমি ঐতিহাসিক জয় পেয়েছি। রিপাবলিকানরা 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ ছিল অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে যাওয়ার প্রতিশ্রুতি। আমরা সীমান্তগুলো সিল করেছি, গণনির্বাসন অভিযান শুরু করেছি। এই অবস্থায় ডেমোক্র্যাটরা আইসিইর অভিযানে অসহযোগিতা করছে, যার কারণে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। মিনিয়াপোলিসে চলতি মাসেই আইসিই এজেন্টদের গুলিতে এ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর্কটিকের হিমে কাঁপছে যুক্তরাষ্ট্র। তুষারের চাদরে ঢাকা পড়েছে প্রায় 30টি অঙ্গরাজ্য। স্মরণকালের ভয়াবহতম শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, রোববারও বাতিল করা হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট। ভারী তুষারপাতের পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে শীতল বৃষ্টি। জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে 12টি রাজ্যে। তুষারের চাদরে ঢাকা হোয়াইট হাউস, শ্বেত শুভ্র বরফে চাপা পড়ে আছে মার্কিন কংগ্রেস ভবনও। যুক্তরাষ্ট্রের 2/3 এলাকায় এখন তুষারে আবৃত। নিউ ইয়র্ক থেকে কেন্টাকি, টেনেসি থেকে টেক্সাস হয়ে নিউ মেক্সিকো পর্যন্ত ঢাকা পড়েছে বরফে। মধ্য দক্ষিণের আরকানসাস, ওকলাহোমা, এমনকি উল্টোভাগে ওয়াশিংটনও ঢাকা পড়ে আছে তুষারে। স্মরণকালের ভয়াবহতম শৈত্যপ্রবাহে কাঁপছে অঞ্চলগুলো, যাকে বলা হচ্ছে মনস্টার উইন্টার স্টর্ম। তাপমাত্রা নেমেছে -49 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। বাতাস এমনভাবে মুখে এসে লাগছে যেন শত শত পিন ঢুকে পড়ছে। এই বরফ খুব ধীরে ধীরে গলবে, ভুগতে হবে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার। এখন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যের বাসিন্দাদের নিত্যদিনের রুটিন। পিচ্ছিল রাস্তাঘাটে নিত্য ঘটছে দুর্ঘটনা।
জঘন্য বরফ, বাড়ির বাইরে যেতে পারি না, হাতে কোদাল খুন্তা নিয়ে ঘর থেকে বের হতে হয়। All my roommates weren't brave enough to join me. আমার রুমমেটরা কেউ বের হওয়ার সাহসই করেনি। আমি বাইরে আসতে চেয়েছি, প্রচন্ড ঠান্ডা। সিয়াটলে তুষারপাত দেখলেও নিউ ইয়র্কের মতো এতটা কখনো দেখিনি। to get my first real New York City snowstorm. তুষার ঝড়ের কারণে রোববার যুক্তরাষ্ট্রের টেনেসি, মিসিসিপি, টেক্সাস সহ 8 রাজ্যে 8 লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। বাতিল হয় 10,000-এর বেশি ফ্লাইট। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আরও 1 সপ্তাহ ওহাইও ভ্যালি থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত 18 ইঞ্চি পর্যন্ত ভারী তুষারপাত হবে। দক্ষিণ পূর্বাঞ্চল এবং মধ্য আটলান্টিক এলাকা পর্যন্ত চলবে শীতল বৃষ্টি। আমাদের দেখা শীতলতম আবহাওয়া, সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ। নিউ ইয়র্ক বন্দী হয়ে পড়েছে, আরো তীব্র তুষার ঝড় আসছে এবং তা বিপজ্জনক। 30টি রাজ্যে প্রভাব পড়বে। যতটা সম্ভব ঘরে থাকলেই আপনারা নিরাপদে থাকবেন। শনিবার সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া সহ 12টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে নিখোঁজ প্রায় 80 জনের সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে। রোববার উদ্ধার করা হয়েছে আরও 6 জনের মরদেহ। এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। ভারী যন্ত্রপাতির অভাবে গতি নেই উদ্ধার তৎপরতায়। এছাড়া ঘন ঘন বৃষ্টিপাত, পুরো কাদামাটির আস্তর, বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত উদ্ধার কাজ। ড্রোন ও প্রশিক্ষিত কুকুর সহ প্রায় 250 উদ্ধারকর্মী মোতায়েন করেছে ন্যাশনাল সার্চ অ্যান্ড রিসার্চ এজেন্সি। যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবীরাও। টানা বৃষ্টিপাত ও বন্যার জেরে শনিবার ভোর রাতে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে জাভা প্রদেশ। কাদামাটির নিচে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম। আবারও ভূমিধসের শঙ্কায় দুর্যোগপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের দূরে থাকতে বলা হয়েছে। আল জাজিরার সম্প্রচারের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 3 মাসের জন্য বৃদ্ধি করেছে ইসরায়েল। রোববার এই ঘোষণা দেন ইসরায়েলি যোগাযোগ মন্ত্রী শলোমো কারাহি। একই সাথে আল জাজিরার কন্টেন্ট সম্প্রচারে কড়াকড়ি আরোপ করে নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবের কাছে। 2024 সালের মে মাসে আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলি মন্ত্রিসভা। সে সময় গাজায় ইসরায়েলি গণহত্যা তুঙ্গে ছিল। এর পাশাপাশি ফিলিস্তিন এবং ইসরায়েলে অবস্থিত আল জাজিরার বিভিন্ন কার্যালয়ে তাণ্ডব চালায় ইসরায়েল নিরাপত্তা বাহিনী। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে চলেছে ইসরায়েল আবার উপত্যকার একাধিক স্থানে বোমা বর্ষণ করেছে আইডিএফ। প্রাণ গেছে 2 ফিলিস্তিনির। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা নিয়েও গড়িমসি করে চলেছে তেল আবিব। নতুন শর্ত দিয়েছে, গাজায় সবশেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত পুরোপুরি খোলা হবে না রাফা ক্রসিং। ততদিন পর্যন্ত ত্রাণ প্রবেশের সুযোগ দিতে সীমিত সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া হবে গাজা মিশর সীমান্ত। For reconstruction rehabilitation work to be functional. লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করে হামলার কথা জানিয়েছে আইডিএফ। নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির হেড অব আর্টিলারি মোহাম্মদ আল হুসেইনি সহ 2 জন। বীর আল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় এই অভিযান হয়েছে। আইডিএফের দাবি, সন্ত্রাসীদের একাধিক আস্তানা গুড়িয়ে দিয়েছে তারা। হিজবুল্লাহর অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কারখানা সহ আরও কয়েকটি অবকাঠামোয় বোমা বর্ষণ করেছে সেনারা। রোববার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দাবি, হিজবুল্লাহ হামলা চালাতে পারে বলে শঙ্কা ছিল। ঝুঁকি বিবেচনায় আত্মরক্ষায় চালানো হয়েছে অভিযান। শুধু রণতরী না, পারস্য সাগরে রীতিমতো বহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে মোতায়েন করা হয়েছে বিশ্বের সেরা সব বিমান আর হেলিকপ্টার। পাশাপাশি বহরে রয়েছে সর্বাধুনিক যুদ্ধ জাহাজ, যেগুলো থেকে টমাহকের মতো ভয়ঙ্কর ক্রুজ মিসাইল নিক্ষেপ করা সম্ভব। যুক্তরাষ্ট্রের নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। 3টি ফুটবল মাঠের সমান এই নৌযান রণাঙ্গনের সর্বাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত, যেখানে শক্তিমত্তা ও সক্ষমতা সবটা ব্যবহার করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র।
ইউএসএস আব্রাহাম লিঙ্কন মূলত একটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ, যার অর্থ একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার ও নৌযান বেষ্টিত রণতরী। এই বহরে রয়েছে 7 ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ডেস্ট্রয়ার, যা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সহায়ক বিশেষ কমব্যাট সিস্টেম সংযুক্ত। ডেস্ট্রয়ারগুলিতে মোতায়েন রয়েছে 1,500 থেকে 2,500 কিলোমিটার পাল্লার টমাহক ক্রুজ মিসাইল, যার সাহায্যে খুব সহজেই মাঝ সমুদ্র থেকে ইরানের অভ্যন্তরে হামলা চালাতে পারবে মার্কিন বাহিনী। 9টি স্কোয়াড্রনের সমন্বয়ে গঠিত রণতরীটির এয়ার উইং, যেখানে রয়েছে 3 ধরনের আকাশযান। এর মধ্যে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-35, মাল্টিরোল স্ট্রাইক F-18 ফাইটার জেট ও EA-18 মডেলের নজরদারি বিমান। এছাড়াও আলোচিত শিহক ও অস্প্রে হেলিকপ্টারেরও দেখা মিলবে কেরিয়ারটিতে। আর এসব যুদ্ধযানকে জ্বালানি সহায়তা দিতে রিফুয়েল ট্যাঙ্কারও রয়েছে ইউএস আব্রাহাম লিঙ্কনে। বিশেষ এই নৌযানে প্রায় 1,500 মার্কিন সেনার আবাস। এর আগে বিমানবাহী রণতরীটি দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা ছিল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তা দিক পরিবর্তন করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। পারস্য সাগরে মার্কিন রণপ্রস্তুতির মধ্যেই এমন হুঁশিয়ারি এলো তেহরানের পক্ষ থেকে। ইরানের নিরাপত্তা বিষয়ক কমিশন জানিয়েছে, হরমুজ প্রণালীর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী যে কোনো কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। গেল কয়েকদিন ধরে ইরানকে ঘিরে চলছে মার্কিন বাহিনীর রণপ্রস্তুতি। তারই আলোকে ইরানের বিভিন্ন স্থানে মহড়া এবং সামরিক প্রশিক্ষণও চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী। তারই প্রেক্ষিতে এবার বিবৃতি এলো ইরানের নিরাপত্তা বিষয়ক কমিশনের পক্ষ থেকে। সংস্থাটির সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইরানের সামরিক বাহিনী। আমরা পুরো অঞ্চল জুড়ে শত্রুদের সব ধরনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরাও প্রস্তুত আছি। ইরানের উপর কোনো ধরনের আগ্রাসন হলে পাল্টা আঘাত হানা হবে। হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো অঞ্চল জুড়ে থাকা মার্কিন স্বার্থ এবং সম্পদকে টার্গেটে পরিণত করব আমরা। শত্রুরা কল্পনাও করতে পারবে না পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই দেশটিতে হামলার নানা ধরনের হুমকি হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে যুদ্ধের শঙ্কা তৈরি হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর চাপে পিছু হটতে বাধ্য হন ট্রাম্প। আন্দোলন থেমে গেলেও কমেনি সংঘাতের শঙ্কা। এরই মধ্যে ইরানকে টার্গেট করে নতুন করে নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আবার চড়েছে যুদ্ধ উত্তেজনার পারদ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাফাল, সুখোই আর মেঘের গর্জনে কাঁপল ভারতের আকাশ। দিল্লির কর্তব্য পথ সাজল ব্রহ্মস ও আকাশ মিসাইলের সমন্বয়ে। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এভাবেই শক্তি প্রদর্শন করেছে ভারত, যেখানে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন ও শক্তিবান রেজিমেন্ট। প্রকাশ্যে আনা হয়েছে নতুন হাইপারসনিক গ্লাইড মিসাইল। এছাড়াও বিশেষ পোশাকে অংশ নিয়েছে প্রাণীদের কন্টিনজেন্ট। প্রতি বছরের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লির কর্তব্য পথে জমকালো আয়োজন ছিল। সামরিক সক্ষমতা আর প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ধাঁধানো প্রদর্শন। রীতি মেনে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। বরাবরের মতোই এবারও মূল আকর্ষণ ছিল ভারতের আলোচিত সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস। দর্শকদের নজর কেড়েছে মিসাইল সিস্টেম আকাশ। শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম রকেট লঞ্চার সূর্যাস্তকে প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে ভারত। এবারই প্রথম উন্মোচিত হয়েছে নতুন হাইপারসনিক গ্লাইড মিসাইল, যার পাল্লা প্রায় ১,৫০০ কিলোমিটার। যুদ্ধসাজে সজ্জিত এবং অত্যাধুনিক অস্ত্রে সুসংগঠিত ভারতের ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়নকে দেখা গেল প্রথমবারের মতো। এছাড়াও ছিল সামরিক বাহিনীর নতুন আরেক ইউনিট শক্তিবান রেজিমেন্ট। দিল্লির রাজপথের এক পাশ থেকে আরেক পাশ দাপিয়ে বেড়ায় 4.5 জেনারেশনের একাধিক রাফাল যুদ্ধ বিমান। গর্জন তোলে রুশ প্রযুক্তির সুখোই ও মিগ ফাইটার জেটও। যুদ্ধকালীন ফরমেশনে দেখা যায় ভারতের নিজস্ব প্রযুক্তির ধ্রুব ও রুদ্র হেলিকপ্টারকে। ছিল ড্রোনের প্রদর্শনীয়।
हिमालय और सियाचिन के उच्च दुर्गम কুচকাওয়াজে আগত অতিথিদের বিশেষ নজরকাড়ে ভারতীয় সামরিক বাহিনীর বিভিন্ন প্রাণীর কন্টিনজেন্ট, যেখানে ব্যাকট্রিয়ান উট, বিশেষ জাতের ঘোড়া ও উচ্চ প্রশিক্ষিত কুকুরের বহরও ছিল। सतत तत्पर ब्लैक काइट्स आज 1950 সালের 26 জানুয়ারি গৃহীত হয় ভারতের সংবিধান। সেই থেকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হচ্ছে দিনটি। engine powered Kharga Chakra অনিক রহমান, যমুনা নিউজ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার রাজধানী নয়াদিল্লিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করেন তিনি। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এবং ইইউ ভারত বাণিজ্য আলোচনা চূড়ান্ত করতে তারা দিল্লি সফরে রয়েছেন। এই দিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাসের সঙ্গে পৃথক বৈঠক করেন জয়শঙ্কর। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায় ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের উপর শুল্ক কমতে পারে। পাশাপাশি ভারতীয় ইলেকট্রনিক্স, বস্ত্র ও রাসায়নিক পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে। 9 বছর বিরতির পর 2022 সালে পুনরায় শুরু হওয়া এই বাণিজ্য আলোচনা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে নতুন গতি পেয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নেতৃত্বকে অযোগ্য বলে সমালোচনা করেছে রাশিয়া। সমঝোতায় পৌঁছতে ইউরোপীয় ইউনিয়নের নেতা কাজা কালাসের সাথেও কোনো আলোচনায় বসবে না মস্কো, এমনটা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। আমরা কখনোই কাজা ক্যালাসের সাথে কিছু আলোচনা করব না, যুক্তরাষ্ট্র তার সাথে কিছু আলোচনা করবে না। আমরা তার দায়িত্ব থেকে সরে যাওয়ার অপেক্ষায় আছি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নথিপত্র সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নথিতে স্বাক্ষরের স্থান ও যথাযথ সময়ের অপেক্ষা করছে কিয়েভ। এগুলি যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক নিরাপত্তা গ্যারান্টি। নথিটি শতভাগ প্রস্তুত। অংশীদারদের স্বাক্ষরের তারিখ এবং স্থান নিশ্চিত করার অপেক্ষায় আছি। চুক্তি অনুসারে নথিটি মার্কিন কংগ্রেস এবং ইউক্রেনীয় সংসদের অনুমোদনের মধ্য দিয়ে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে নির্মাণাধীন স্মৃতিসৌধের কাজ তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার রাজধানী পিয়ংইয়ংয়ের মানসুদায় আর্ট স্টুডিও পরিদর্শন করেন কিম। এ সময় নির্মাণাধীন স্মৃতিসৌধের ভাস্কর্য তৈরির কাজের দেখভাল করেন। এ সময় নিহত সেনাদের উত্তর কোরিয়ার বীর সন্তান বলে আখ্যা দেন কিম জং উন। মিত্র রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটিতে 2024 সালে প্রায় 14,000 সেনা পাঠায় উত্তর কোরিয়া, যারা ইউক্রেনে মস্কোর হয়ে যুদ্ধে অংশ নেয়। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্রের দাবি, এদের মধ্যে 6,000-এর বেশি সেনা নিহত হয়েছে। নেই কোনো প্রকারের সুরক্ষা সামগ্রী, হেলমেট। রীতিমতো হাত পা বেয়ে চড়েছেন 101 তলা ভবনের চূড়ায়। সময় নিয়েছেন মাত্র 1.5 ঘন্টা। অবিশ্বাস্য হলেও অসম্ভব এমন কাজকে সম্ভব করে দেখিয়েছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। আগের সব রেকর্ড ভেঙে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সিনেমাকে হার মানানো এমন দৃশ্যের সাক্ষী হতে তাইপেতে ভিড় জমিয়েছিল বহু মানুষ। এ যেন স্পাইডারম্যান সিনেমার নতুন সিকুয়েল। চোখের নিমিষে তরতরিয়ে উঠে যাচ্ছেন সুউচ্চ ভবনের চূড়ায়। তবে বড় পর্দায় নয়, এই দৃশ্যে দেখা মিলেছে তাইওয়ানে। কোনো প্রকার দড়ি কিংবা সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করেই উঠে পড়লেন 101 তলা ভবনে। কোনো কাল্পনিক সুপার হিরো নন তিনি, যুক্তরাষ্ট্রের পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। এর আগেও অনেকবার বহুতল ভবনের চূড়ায় উঠে আলোচনায় এসেছেন তিনি। দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়া পর্বত আরোহণের জন্য 2017 সালে আলোচনায় আসেন। তার ক্লাইম্বিং ডকুমেন্টারি ফ্রি সলো জিতে নেয় অস্কার। রোববার প্রায় 1.5 ঘন্টায় 508 মিটার উঁচু ভবনে আরোহণ করেন তিনি। বিশ্বের অন্যতম উঁচু এই ভবনে তার অবলীলায় উঠে যাওয়া দেখতে নিচে জড়ো হয় হাজারো দর্শক, যারা হাত নেড়ে ও উচ্ছ্বাসে উৎসাহ দেন তাকে। শুরুর দিকে ঝুঁকিপূর্ণ এই আরোহণ নিয়ে উদ্বিগ্ন থাকলেও দর্শকদের অনেকেই হনল্ডের ওপর ছিলেন পূর্ণ আস্থাশীল। শুরুতে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু অ্যালেক্স উপরে ওঠার পর আমার বিশ্বাস হয়েছিল যে সে এটা করতে পারবে। প্রচুর অনুশীলন করেন এবং কোথায় ওঠা নিরাপদ তা ভালোভাবে মনে রাখেন হনল্ড। এবার সে আগের তুলনায় আরো উপরে উঠছে, কিন্তু তার খুব একটা অসুবিধা হচ্ছে বলে মনে হয় না। আমার মনে হয় সরাসরি সম্প্রচার করার জন্য অনেক বেশি আত্মবিশ্বাস ও সাহসের প্রয়োজন।
কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই এই আরোহণটি তাইপে সিটি সরকার ও 101 ভবন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন ও অনুমতিতে অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচার করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রথমে অনুমতি ছাড়াই ওঠার কথা ভাবলেও ভবন ও সংশ্লিষ্ট সবার প্রতি সম্মান দেখিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন অ্যালেক্স হনল্ড। দিনটি খুবই অবিশ্বাস্য। ওপর থেকে আমি ভাবছিলাম তাইপে দেখার কি সুন্দর উপায়। আমি মাইলের পর মাইল দেখতে পারছিলাম। 10 বছরেরও বেশি সময় আগে তাইপে 101 প্রথম দেখেছিলাম। তখনই আমার মনে হয়েছিল আরোহণের জন্য এটি খুবই অবিশ্বাস্য জায়গা হবে, কিন্তু সুযোগের অভাবে পারিনি। 1 দশক পরেও যে সুযোগটি এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ। 2004 সালে সেফটি রোপ ব্যবহার করে 4 ঘন্টায় তাইপে 101-এ উঠেছিলেন স্পাইডারম্যান নামে খ্যাত ফরাসি ক্লাইম্বার আলা রোবেয়ার। তার অর্ধেকেরও কম সময়ে চূড়ায় উঠে নতুন রেকর্ড করেছেন অ্যালেক্স। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, যমুনা এড্রেসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।